আলো কি? আলো কি তরঙ্গ নাকি আলো কণা? এই নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব যে লাইট কি আদৌ পার্টিকেল না ওয়েভ। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করছি ক্লাস 12-এর জন্য, যেটা হচ্ছে আলোক তরঙ্গ বা ওয়েভ অপটিক্স। তো আলো কি এই নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ বহু যুগ ধরে আছে। তো আমি এক এক করে বলবো। 1675 সালে 1675-এ ইয়ার 1675-এ স্যার আইজ্যাক নিউটন উনি বলেন লাইটকে 1675 সালে লাইটকে উনি একটা ছোট্ট পার্টিকেল হিসেবে কল্পনা করেন, টাইনি পার্টিকেল, ছোট্ট পার্টিকেল হিসেবে কল্পনা করেন। ঠিক আছে, টাইনি পার্টিকেলস, যাকে উনি নাম দেন কর্পাসেল, যাকে উনি নাম দেন কর্পাসেল। কর্পাসেলস। এবার তার কিছুদিন পরেই সায়েন্টিস্ট হাইগেন্স উনি 1678 সালে, মানে প্রায় সমসাময়িক সময়ের কথাই বলছি আমি, উনি বলেন যে না, লাইট পার্টিকেল নয়, লাইট হচ্ছে একটা ওয়েভ। কিন্তু সেই সময় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কনসেপ্ট আসেনি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কনসেপ্ট আসে 1873 সালে, যখন ম্যাক্সওয়েল প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কনসেপ্ট বলেন। তার আগে তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কনসেপ্ট ছিল না, তো উনি ওটাকে মেকানিক্যাল ওয়েভই বলেছিলেন। তো আমরা জানি যে মেকানিক্যাল ওয়েভ চলার জন্য মাধ্যমের দরকার পড়ে, মিডিয়ামের দরকার পড়ে। তো সেই কারণে ওই সময় ওনার মতবাদ কেউ সেইভাবে মানেনি। কিন্তু ভবিষ্যতে 1801 সালে সায়েন্টিস্ট ইয়াং একটা তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেন। ডাবল স্লিট এক্সপেরিমেন্টে উনি দেখান যে লাইট যে সরলরেখায় চলে না, লাইট যে কণা নয়, লাইট যে পার্টিকেল না, লাইটটা যে ওয়েভ, সেটা উনি দেখান। তো আমরা এই চ্যাপ্টারে এগুলো পরপর আলোচনা করব। কেমন? তো আমাদের এই চ্যাপ্টারের মূল পড়ার জিনিসটা হচ্ছে এই 1678 সালে হাইগেন্স যে প্রিন্সিপালটা বা যে নীতিটা বলেছিলেন, তো সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এটা যদিও একটা থিওরি, তো আমরা সেটাকে বিশ্বাস করে সেই থিওরিটাকে বোঝার চেষ্টা করব উনি কি বলেছিলেন। চলো তাহলে হাইগেন্সের নীতি আমরা শুরু করছি। তো হাইগেন্স কি বলেছেন? হাইগেন্স বলেছেন যে হাইগেন্স একটা আলো যে ছড়িয়ে পড়ে একটা জায়গা থেকে, সেটার জন্য উনি নতুন একটা কনসেপ্ট দেন আমাদের, যেটাকে আমরা ওয়েভ ফ্রন্ট বলি কিংবা তরঙ্গ মুখ বলে থাকি। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট, এবং বাংলায় বলি আমরা একে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ বলে থাকি আমরা। তো একটু আলোচনা করা যাক ব্যাপারটা নিয়ে। তো উনি বলেছেন যে যদি আমাদের কাছে একটা আলোক উৎস থাকে, মনে করো এটা আমাদের একটা সোর্স আছে, লাইট সোর্স, এবং মনে করছি আমরা এটা একবর্ণী আলো আর কি, মনোক্রোমাটিক লাইট, একটা কালার আছে, রেড কালার মনে করছি। ঠিক আছে, তাহলে যদি এটা আলোক রশ্মি হয়, তাহলে এখান থেকে আমরা এতদিন অবধি যেটা পড়েছি সেই পড়া অনুযায়ী আমরা ধরেছিলাম যে এখান থেকে লাইটগুলো এরকমভাবে ছড়িয়ে পড়ে, এখান থেকে লাইটগুলো এরকম সরলরেখায় ছড়িয়ে পড়ে। এতদিন অবধি আমরা যেটা পড়েছিলাম সেই অনুযায়ী লাইটগুলো এইভাবে সরলরেখায় ছড়িয়ে পড়ে, তাই তো? এরমভাবে সরলরেখায় লাইটগুলোকে ছড়িয়ে পড়ে। আমরা মোরাললেস এরমভাবে পড়েছি যে লাইট এইভাবে এখান থেকে সরলরেখা বরাবর লাইটটা এরমভাবে চলে যাবে।
ছবি একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু অ্যাকচুয়ালি লাইট তো এইভাবে চলে না। লাইট কীভাবে চলে? লাইট তরঙ্গের আকারে চলতে থাকে। তো আমরা এক্ষেত্রে যদি এক্ষেত্রে মনে করি আলো তরঙ্গ হিসেবে মুভ করছে, আমি একটু এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করো আলোটা এইভাবে তরঙ্গের মতো করে, একটু সাইন ওয়েভের মতো করে আলোটা এগিয়ে চলেছে। আমার একটু ছোটো বড়ো হচ্ছে, বুঝে নিও। অর্থাৎ এখান থেকে কিছুটা আলো এইভাবে তরঙ্গের আকারে এগিয়ে যাচ্ছে, এখান থেকে সেমভাবে এই দিকে যেটা আমরা সরলরেখা দিয়ে বুঝিয়েছি সেটাও একটা আলো এরকমভাবে তরঙ্গের আকারে বেরিয়ে যাচ্ছে, এখানেও একই রকম হচ্ছে। আশা করি বোঝাতে পারছি। বোঝা যাচ্ছে? তো উনি কি বললেন যে মনে করো কোনো একটা মুহূর্ত, এখান থেকে শুরু হওয়ার কোনো একটা মুহূর্ত পরের পয়েন্টগুলোকে যদি আমরা একটু যদি লক্ষ্য করি, পরের পয়েন্টগুলোকে নিয়ে যদি একটু ভাবি, তাহলে দেখো একক মানে ঠিকঠাক সময় পরে একই সময় পরে দেখো এই ওয়েভটা একই সময় পর, মানে এটা 0, এটা হচ্ছে π/2, এটা পাই, এটা আমরা জানি 0, এটা π/2, এটা পাই, এটা 2π। তো 2π মানে এটার এই দিকে যেটা সেটা এত দূর অবধি আসবে, সেমভাবে এই দিকে যে সে এত দূর অবধি আসবে, এই দিকে যে সে এত দূর অবধি আসবে, এই দিকে যে সে এত দূর অবধি এসছে, হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে আলো কিন্তু এইভাবে এককভাবে এগোয় না। তোমরা যদি কল্পনা করো এখানে আরও এরকমভাবে আলোক রশ্মি আছে, অসংখ্য আছে। তাহলে তো আমরা যদি এই পয়েন্টগুলোকে মনে মনে যদি যোগ করি, তাহলে আমরা যেটা পাবো, মানে একটা মুহূর্তে আলোটা যেখানে গিয়ে পৌঁছেছে সেইটা, মানে এটা ধরো এটা একটা লাইট আমি অন করলাম, অন করার কিছুক্ষণ পরে দেখছি আমরা আলোটা এরকমভাবে চলেছে। আমরা যদি এটাকে একটা স্লো মোশন ক্যামেরা দিয়ে ক্লিক করতে পারি, তাহলে আলোটা কোনো একটা মুহূর্তে আলোটা এরকম থাকবে, কোনো একটা মুহূর্তে আলোটা এরকম থাকবে, পর মুহূর্তে আলোটা এরকম হয়ে যাবে, তারপরের মুহূর্তে আলোটা এরকম হয়ে যাবে। বোঝা যাচ্ছে? দেখো, তারপর মুহূর্তে আলোটা এরকম হয়ে যাবে, এবং এটা কিন্তু চলতে থাকবে। তো এইগুলোকে আমরা তরঙ্গ মুখ বলছি। মানে আলো কিন্তু সেরকম হচ্ছে না যেরকমভাবে লাইট বড় বাজে, আলো কী যাচ্ছে এরকম তরঙ্গ মুখ। এবং তুমি যদি কল্পনা করো তোমার স্ক্রিন থেকে এরকম বাইরের দিকেও বেরিয়ে আসবে, উপর দিকে উঠে চলে আসবে, আবার এদিকে উপর দিকে যাবে, মানে 3D একটা কল্পনা করতে পারো। অর্থাৎ এই পয়েন্ট সোর্সের জন্য আমরা যে তরঙ্গ মুখটা পাবো সেটা কেমন হবে? সেটা একটা গোলক বা স্ফেয়ারের মতো হবে। মানে আমরা যদি এরকমভাবে ভাবি, এরকমভাবে যদি একটু ফিল করার চেষ্টা করি, এটা আমাদের কে আছে? এটা হচ্ছে আমাদের একটা সোর্স। সেক্ষেত্রে এটা যদি সোর্স হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের আমরা যদি এটাকে জাস্ট কেটে দিই, মানে একটা অর্ধগোলকের মতো কল্পনা করতে চাই, বেসিক্যালি এরকম হবে। মানে কোনো মুহূর্তে আলোটা এইটুকু জায়গায় এসছে, তারপরে মুহূর্তে আলোটা এইটুকু জায়গাতে এসে তারপরে এটা আরও একটা বড় গোলক কল্পনা করতে পারি আমি। মানে লাইটটা ব্লিঙ্ক হচ্ছে আস্তে আস্তে, বড় হচ্ছে আস্তে আস্তে। কীরকম আকারে বড় হচ্ছে? এরকমভাবে ওয়েভ ফ্রন্ট তৈরি করে বড় হচ্ছে। তো এগুলোকে আমরা তরঙ্গ মুখ বলছি। কেমন? তো এটা ডিপেন্ড করে, এটা বিভিন্ন রকম আলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে। মানে যদি পয়েন্ট সোর্স হয়, সেক্ষেত্রে পয়েন্ট সোর্স হলে দেখালাম আমরা এটা গোলকের মতো হবে। ঠিক আছে? আমরা আলাদা আলাদা করে বলে দিচ্ছি তোমাদের। যদি 1 নাম্বার কেস বলছি, 1 নাম্বার কেস হচ্ছে, মনে করো উৎসটা বিন্দু উৎস আছে। উৎসটা কেমন? বিন্দু উৎস, হ্যাঁ, মানে পয়েন্ট সোর্স। তো পয়েন্ট সোর্সের জন্য কেমন হবে আমাদের? পয়েন্ট সোর্সের জন্য এটা গোলক হবে, একটা স্ফেয়ার হবে। পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? ওয়েভ ফ্রন্ট মানে আমাদের তরঙ্গ মুখ, আমি ইংলিশে লিখছি। এর জন্য ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? ওয়েভ ফ্রন্টটা হবে গোলক, মানে স্ফেয়ার। আমি বলতে পারি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বলতে পারি, আরও ভালো।
স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। কেমন? ধরে নাও একটা যদি যদি উৎস যদি অসীমে থাকে, উৎস অসীমে থাকলে আমরা জানি আলোক রশ্মি কেমন হয়। উৎস অসীমে থাকলে আলোক রশ্মিগুলো কেমন হয়? উৎস অসীমে থাকলে আলোক রশ্মিগুলো এরকম হয়, এটা আমাদের জানা। এই সরলরেখা হয়, এরকমভাবে সরলরেখা হয়, তাই না? তো এরকমভাবে যদি রে আসে, এরকমভাবে যদি বিম আসে আলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের তরঙ্গমুখটা কেমন হবে, আমাদের ওয়েভ ফ্রন্টটা হবে কিন্তু একটা প্লেন। কেমন? তোমাদের একে বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব। 3D জিনিসটা, 3D ভিউ একটু এনে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এরকম যদি রে আসে, রেগুলো কেমন দেখো, প্যারালাল। হ্যাঁ, এরকম যদি আসে তাহলে আমি এর সাথে তাহলে আমাদের লাইটটা, এটা বুঝতে পারছো তো, এটা 3Dতে আছে কিন্তু। হ্যাঁ, তাহলে কেমন বেরোবে? এরকমভাবে এখান থেকে আবার বেরোবে, এরকমভাবে ভাবতে পারি আমরা। অর্থাৎ এক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা কেমন হচ্ছে, আলোটা কীভাবে এগোচ্ছে বলো? দেখো একটা তলের মতো এগোচ্ছে আলোটা, তাই না? একটা প্লেন বরাবর এগোচ্ছে লাইটটা। মানে ফার্স্টে এটা আসলো, তারপরে এই তলটায় আসলো, তারপরে এই তলটায় আসলো। এক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা কেমন হচ্ছে? এক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে প্লেন হচ্ছে, সমতল হচ্ছে, প্লেন হচ্ছে। ওয়েভ ফ্রন্টটা কেমন হচ্ছে? প্লেন ওয়েভ ফ্রন্ট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো এরকম হলো ঘটনাটা। ধরে নাও, তোমরা নোট করতে থেকো পরপর। মনে করো কেস থ্রি মনে করো একটা জায়গায় আমরা এরকমভাবে কেটে দিয়েছি। হ্যাঁ, মনে করো আমরা 3D জায়গা আছে। এটা আমাদের কিছুক্ষণ পরে এটা খুব মারাত্মকভাবে লাগবে। হ্যাঁ, সেই জন্য এখন একটু মন দিয়ে বোঝো, এরপরে এটা লাগবে ডিটেলে। পাতলা একটা ছিদ্র আছে মনে করছি। হ্যাঁ, মনে করেন একটা কার্ডবোর্ড আছে। হ্যাঁ, এই কার্ডবোর্ডটা ধরো মাঝখানে একটুখানি জায়গা আমরা কেটে দিয়েছি বাই চান্স। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে আর এখানে মনে করো আমাদের লাইট আছে, এখানে মনে করো প্রচুর লাইট আছে, এখানে এদিকে আমাদের আলো আছে এখানে। হ্যাঁ, এই পাশটায় আলো আছে। তাহলে এখান থেকে যখন লাইট বেরোবে, তো আমরা বলতে পারি এখানে অসংখ্য সোর্স আছে। এখানে ধরো অসংখ্য সোর্স আছে, প্রত্যেকটা জায়গা থেকে আলো বেরোবে। আমরা বলতে পারি প্রত্যেকটা জায়গা থেকে আলো বেরোবে, এখান থেকে আলো বেরোবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আলো বেরোবে। প্রত্যেকটা একটা বিন্দু সোর্সের মতো বিহেভ করবে। যেমন আমরা দেখছিলাম বিন্দু সোর্সের জন্য কী হচ্ছিলো, আমরা কি দেখছিলাম বিন্দু সোর্সের জন্য কেমন হচ্ছিল, এটা গোলাকার হচ্ছিল, স্ফেরিক্যাল হচ্ছিল, তাই না? স্ফেয়ারের মতো বেরোচ্ছিল। সেমভাবে আমরা যদি এখানে নিই, প্রত্যেকটা বিন্দু উৎসের জন্য এরকমভাবে একটা করে সার্কেল তৈরি হবে, প্রত্যেকটা বিন্দু উৎসের জন্য, তাই না? এই বিন্দু উৎসটার জন্য এখান দিয়ে এরকমভাবে একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, তাই না? সেটা আবার ক্রমে এগোতে থাকবে এরকমভাবে,
নিচেরটার জন্য এরমভাবে তৈরি হবে, হবে না? হবে না। নিচেরটার জন্য আবার এরমভাবে তৈরি হবে, এরমভাবে তৈরি হবে। আলটিমেটলি আমরা কি পাবো? আলটিমেটলি আমরা এখান থেকে একটা কি পাবো? এটা মনে করো একটার জন্য, সেমভাবে এটা আবার এগিয়ে যাবে, এগিয়ে যাবে, তাই না? তো আমরা যদি প্রত্যেকটা সমদশা সম্পন্ন লেখাগুলোকে যদি আমরা যুক্ত করি, সমদশা সম্পন্ন যারা সেম ফেজে আছে তাদেরকে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা সিলিন্ডার পাবো। মানে এটাকে যদি আমি বড় করে আঁকি, ব্যাপারটা এরকম হচ্ছে, তাই না? এরকম, এরকম প্রত্যেকটা সোর্সের জন্য এরকমভাবে। তো আমরা যদি এগুলোকে যদি কানেক্ট করে দিই, সেম সমদশা সম্পন্ন বলে হাইগেনের নীতি, তাই যে সেম যারা একই ফেজে আছে তাদেরকে কানেক্ট করবো। তাহলে আমরা এটা কী পাচ্ছি? একটা একটা ইয়ে পাচ্ছি না, একটা সিলিন্ডার পাচ্ছি, চোঙের মতো জিনিস হচ্ছে। এটা পরেরটা মনে করো, এটা তার পরেরটা, তাহলে এটা আলটিমেটলি একটা চোঙের মতো আমরা জিনিস পাচ্ছি। অর্থাৎ অর্থাৎ যদি অর্থাৎ যদি এরকম হয় আমাদের সোর্সটা যদি একটা ধরো এরকম একটা টিউব লাইট, এটা ইমাজিন করো তুমি, এটা একটা টিউব লাইট আছে, চারিদিকে আলো আছে। তাহলে এর থেকে যে আলোগুলো বেরোবে সেগুলো কেমন হবে? এর থেকে যে আলোগুলো বেরোবে সেগুলো কেমন হবে? এর থেকে যে আলোগুলো বেরোবে সেগুলো এরকম হবে। এটা একটা বিন্দু সোর্সের, প্রত্যেকটা একটা বিন্দু উৎসের মতো, তাই না? তাহলে এর জন্য এরকম হবে, যে কোনো একটা মোমেন্টে এরকম হবে। এটার জন্য আবার এরকম হবে, এটা প্রত্যেকটা বিন্দু সোর্সের জন্য এরকমভাবে হবে। বোঝা যাচ্ছে? এটা একটা মনে করো রড লাইট আছে, টিউব লাইট। তাহলে প্রত্যেকটা দশাকে যদি আমি এভাবে যুক্ত করে দিই, তাহলে আমরা কী পাচ্ছি? এরকম আরও ভেতরে মাঝখানগুলোতেও আছে। তাহলে আমরা সিলিন্ডার, মানে কোনো একটা মুহূর্তে আলোটা এরকম পজিশনে থাকবে, তার পর মুহূর্তে আলোটা আমি অন্য কালি ইউজ করছি বোঝার সুবিধার জন্য, তার পর মুহূর্তে মনে করো এটা এরকম হয়ে যাবে, তার পর মুহূর্তে এরকম হয়ে যাবে, এটা তার পর মুহূর্তের কেসটার কথা বলছি, এটা তার পর মুহূর্তে, তারপর হয়তো এটা আরও বড় হয়ে যাবে, এরকমভাবে হয়তো না, তারপরে আবার বড় হবে। তো এইভাবে আলোটা কিন্তু ছড়িয়ে পড়বে। এত তাড়াতাড়ি হয় আমরা এটা বুঝতে পারি না, কিন্তু এরকমভাবেই আলোটা এগোয়। তো আমাদের পক্ষে যদি কোনো সময় পসিবল হয় যে আমরা স্লো মোশন ক্যামেরা দিয়ে এটাকে দেখবো, তাহলে কিন্তু ব্যাপারটা এরকমই দেখতে পাবো আমরা। কেমন? তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে বিভিন্ন ধরনের ওয়েব ফ্রন্ট। আরও দুটো ওয়েব ফ্রন্ট নিয়ে আমি আলোচনা করব পরীক্ষার জন্য, খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় এটা এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে, অসুবিধা হয় স্টুডেন্টদের করতে। তো মনে করো 4 নম্বরে মনে করো আমাদের কাছে এরকম একটা এরকম আছে, অনেকগুলো আলো অভিসারী আলোকরশ্মিগুচ্ছ এসে মিট করছে। মানে আমরা বলতে পারি কনভার্জিং রে বলতে পারি, তাই না? এগুলো কনভার্জিং রে আছে, দেখে নাও, মনে করি এগুলো সব কনভার্জিং রে, কনভার্জ করছে। তো এগুলোর ওয়েব ফ্রন্টটা কেমন হবে? সবসময় মনে করবে সাথে পারপেন্ডিকুলারলি থাকবে, হ্যাঁ, সবসময় এর সাথে পারপেন্ডিকুলারে থাকবে। তার মানে যদি আমাদের কনভার্জিং হয়, তার সেন্টারটা এইদিকে আছে, সেন্টারটা এইদিকে আছে, এটা কনভার্জিং রে আছে, সেন্টারটা যেদিকে হবে সেদিকে হবে সার্কুলার হবে ওয়েব ফ্রন্টটা, ঠিক আছে? কেমন হবে? বৃত্তাকার হবে। এদিকে পয়েন্ট, এদিকে কে আছে? সেন্টারটা এটার, তার মানে যে সার্কুলার হবে তার সেন্টারটা এইদিকে হবে, ঠিক আছে? মানে এরকমভাবে ওয়েব ফ্রন্টটা এগোবে, ওয়েব ফ্রন্টটা এরকম হবে। কেমন হবে? লম্ব হবে, সবসময় এর সাথে লম্ব হবে, ঠিক আছে? পারপেন্ডিকুলার হবে কনভার্জিং হলে। আর ডাইভার্জিং হলে কেমন হবে? যদি আলোক রশ্মিগুলো বাইরের দিকে যায় তাহলে এইদিকে হবে, মানে সেম এই ছবিটা এরকমই থাকবে, এটা এদিকেই থাকবে, কিন্তু যেদিকে সেন্টার, যেদিকে মিট করছে বা যেখান থেকে বেরোচ্ছে সেদিকেই এই সার্কেলগুলোর সেন্টার হবে। কেমন? এই কটা জিনিস মনে রাখবে ভালো করে। তো এই আমাদের গেল কয়েকটা ওয়েব ফ্রন্ট, ঠিক আছে? তো নেক্সট আমরা হাইগেনের নীতির আরেকটু ব্যাখ্যা করব, আমরা কিভাবে ওয়েবটা প্রোপাগেট করছে সেটা একটু বোঝার চেষ্টা করব। তো আবার আবার আমরা ফিরে আসছি হাইগেনের নীতিতে। তো হাইগেনের নীতি অনুযায়ী বলা আছে যে এটা যদি আমাদের একটা পয়েন্ট সোর্স হয়, তাহলে কোনো একটা মুহূর্তে ওয়েব ফ্রন্টটা কেমন হবে? কোনো একটা মুহূর্তে ওয়েব ফ্রন্ট হবে মনে করছি এরকম, ঠিক তো? তো
হাইগেনের নীতিতে এটা এরকমও বলা আছে যে এর ওপরে যে কোনো বিন্দু, মানে এর ওপরে অবস্থিত যে কোনো বিন্দুকে আমরা গৌণ সোর্স হিসেবে মনে করতে পারি। গৌণ সোর্স, মানে এর প্রত্যেকটা আলাদা আলাদা একটা সোর্সের মতো বিহেভ করবে। আমি যেটা দেখাচ্ছিলাম তোমাদের, মনে করো এটা একটা সোর্স ছিল আমাদের, এর থেকে এরমভাবে ওয়েভ ফ্রন্টগুলোকে বেরিয়ে 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 আলোগুলো এভাবে এগোচ্ছে। তো যে কোনো মুহূর্তে এখানে আরেকটা সোর্স, এটা আরেকটা সোর্স, এটা আরেকটা সোর্স, এটা আরেকটা সোর্স, এটা আরেকটা সোর্স। তাহলে এটাকে যদি সোর্স হয় তাহলে এর থেকে একটা সেকেন্ডারি, এটা একটা সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করছে, সেকেন্ডারি গৌণ উৎস হিসেবে কাজ করছে। তো এখান থেকে এটা আবার যদি সোর্স হয় তাহলে এর জন্য আবার এরকমভাবে ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, এর জন্য ওয়েভ ফ্রন্ট তৈরি হবে এরকমভাবে, এর জন্য ওয়েভ ফ্রন্ট তৈরি হবে এরকমভাবে। বিন্দু উৎস হলে ওয়েভ ফ্রন্ট এরকম হয়, ওয়েভ ফ্রন্ট তৈরি হবে এরকমভাবে, বোঝা যাচ্ছে? এর জন্য ওয়েভ ফ্রন্ট তৈরি হবে এরকমভাবে, এর জন্য ওয়েভ ফ্রন্ট তৈরি হবে এরকমভাবে। তো আমরা যদি এগুলোকে আবার যুক্ত করে দিই, এগুলোকে যদি আমরা যুক্ত করে দিই, এই এর যদি যে সাধারণ যে স্পর্শক কমন ট্যানজেন্টগুলোকে যদি যুক্ত করে দিই এইভাবে, তাহলে আমরা নতুন ওয়েভ ফ্রন্ট পাবো। তাহলে কি বললো, কি বলা হলো এই নীতিতে? বললো যে এখানে যে আলোক উৎস যে ছড়িয়ে পড়েছে তরঙ্গ মুখগুলো, তো এই প্রত্যেকটা বিন্দু একটা গৌণ সোর্সের মতো বা গৌণ তরঙ্গ হিসেবে কাজ করছে। এগুলোকে আমরা বলছি ওয়েভলেট। এগুলোকে কি বলছি আমরা? ওয়েভলেট, ওয়েভলেট বলছি, ঠিক আছে? ওয়েভলেট বা অনুতরঙ্গও বলা হয়, বাংলাতে অনুতরঙ্গ বলা হয় বা গৌণ তরঙ্গ বলা হয়। এইভাবে এগিয়ে পড়ে সোর্সটা। যদিও বা এই পেছন দিকে এটা আসে না, এটা ম্যাথামেটিক্যালি দেখানো যায় যে এই পেছন দিকে যে পোর্শনটা এটা শূন্য হয়ে যাবে, এটা শুধু সামনের দিকেই এগোবে। আবার এটা আবার একটা সোর্সের মতো বিহেভ করবে পয়েন্টগুলো, এটা আবার এরকম হবে, এরকমভাবে আলোটা এগোবে। কেমন? তো এই আমাদের মোটামুটি হাইগেন্সের নীতি। এবার হাইগেন্সের নীতি অনুযায়ী যদি আমরা এরকম ওয়েভ ফ্রন্ট হিসেবে মনে করি আলো এগোচ্ছে, তাহলে তো আলোর প্রতিফলন সূত্র বা প্রতিসরণের সূত্র, রিফ্লেকশন রিফ্র্যাকশন, এই দুটো মেনে চলা উচিত। তো তার যে দুটো প্রমাণ আছে, রিফ্লেকশনের সূত্রের যে প্রমাণ আছে সেই প্রমাণটা আমাদের করতে হবে, কিংবা প্রতিসরণের সূত্র যেটা আছে তার প্রমাণটা করতে হবে। তো এর প্রমাণই আমরা এখন করব। তাহলে কি করছি আমরা এখন? প্রতিফলনের সূত্রের প্রমাণ করব। কি দিয়ে? এই হাইগেন্সের প্রিন্সিপাল দিয়ে প্রতিফলনের সূত্রের প্রমাণ করব। ঠিক আছে? তো আমরা যদি একটু ফিল করি, আগে আমরা ঘটনাটা সূত্রে যাওয়ার আগে আমরা যদি মনে করি এরকমভাবে একটা সমতল আছে, আমরা যদি মনে করি এরকম একটা সমতল আছে, মানে প্রতিফলক আর কি, রিফ্লেক্টর যদি আছে, এরকম মনে করি। তো আলো এতক্ষণ অবধি আমাদের যেমন পড়ছিল, আলো এরমভাবে পড়ে এরমভাবে প্রতিফলিত হয়ে যেত। এখন কিন্তু এইভাবে হবে না। আমরা যদি মনে করি অসীম দূরত্ব থেকে আলো আসছে, যদি আমরা মনে করি আমরা অসীম দূরত্ব থেকে আলো আসছে, তাহলে আলো কিন্তু এখন এরকমভাবে সরল রেখায় দেখালে আমাদের হবে না। তার মানে আমাদের কী দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে আলো কি একটা তরঙ্গ মুখ হিসেবে আসছে। মানে আমরা একটু আগে দেখালাম এরকম সমান্তরাল যদি আলোকরশ্মি থাকে, তার ক্ষেত্রে তরঙ্গ মুখটা কেমন হবে? এটা সমতল হবে একটা, তাই না? একটা সমতল হবে। তো সেই সমতল অনুযায়ী আমাদের মোটামুটি দেখাতে হবে এটা একটা সমতল আছে, এরকমভাবে সমতল আকারে আলোটা আসছে, বুঝতে পারছি? আলোটা কিন্তু এখন এরকমভাবে তল হিসেবে, এই তল হিসেবে আলো আসছে, এরকম একটা রে এরকম করে আসছে না, ঠিক আছে? তল হিসেবেই আসছে এবং তল হিসেবে এটা আবার প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। একটু বেঁকে গেল, বুঝে নাও তোমরা। আবার ফেরার সময় এটা তল হিসেবে এরকমভাবে ফিরে যাবে, ফেরার সময় এরকমভাবে তল হিসেবে, মানে এরকমভাবে তল হিসেবে আসবে, আবার তল হিসেবে ফিরে যাবে। কেমন? তো আমরা এটার হেল্প নিয়েই প্রতিফলনের সূত্রের প্রমাণ করব। কেমন? মন দিয়ে শুনবে। চলো, তো মনে করছি আমরা
ফ্রন্ট ভিউ নিচ্ছি এখন, 3D ভিউয়ের থেকে 3D ভিউয়ে যাচ্ছি না, ফ্রন্ট ভিউ নিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এটা আমার একটা রিফ্লেক্টার আছে, এটা একটা রিফ্লেক্টার আছে। এটা পুরোপুরি রিফ্লেক্টার, হ্যাঁ, মানে এখানে কোনো পার্ট প্রতিসরণ হবে না, পুরোটাই প্রতিফলন হবে। তো এখানে যে আলো যে আসছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে যে আলো যে আসছে, এটা কেমনভাবে আসছে? আলোটা একটা আলোকে দিয়ে আমাদের কিন্তু বোঝালে চলবে না, আমাদের ওয়েভ ফ্রন্ট দিয়ে বোঝাতে হবে। অর্থাৎ এখানে যদি মনে করছি এরকমভাবে একটা আলো আসছে, সেমভাবে এখানে এর সমান্তরালে আর একটা আলো আসছে, আমরা বলতে পারি মোটামুটি সমান্তরাল হয়েছে, হ্যাঁ সমান্তরাল হয়েছে। অর্থাৎ আমরা যদি এখন ওয়েভ ফ্রন্ট আঁকার চেষ্টা করি, ওয়েভ ফ্রন্ট কী হবে? এদের দুজনের সাথে লম্ব হবে, এরমভাবে আলোটা এরকম 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 এরমভাবে আসছে, তাই না? এরকম, তারপর এরকম, তারপর এরকম এরমভাবে আসছে। তাহলে আমরা যদি এখান থেকে এর উপর লম্ব টানি, তাহলে এটা একটা যে কোনো এই মুহূর্তে একটা ওয়েভ ফ্রন্ট। সেমভাবে এখানেও ওয়েভ ফ্রন্ট আছে, আমরা তলটা দেখতে পাচ্ছি না কেন? আমরা এরমভাবে দেখছি সেই কারণে। আগের ছবিতে তোমরা বুঝতে পারবে তলটা। আগের ছবিটা দেখো, এই যে এই আমাদের তল ছিল। এটাকে যদি তুমি একদম ব্যাকাভাবে দেখো, তাহলে এটা একটা স্ট্রেট লাইন দেখতে পাবে, তাই না? সেটাই দেখতে পাচ্ছি আমরা। ওকে, এবার মজার ব্যাপার এখানে খুব ইন্টারেস্টিং জিনিসটা বোঝার চেষ্টা করো। তো মনে করছি আমাদের এটা একটা লাইট আসছে, এটার নাম দিলাম M1, এটা দিলাম M2, এগুলো ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? এর ওয়েভ ফ্রন্ট এ যে মুহূর্তে এখানে পড়লো, সেই সময় দেখো, সেই সময় এটা যদি আর একটু এদিকে যেত মনে হচ্ছে না, ঠিক আছে, সেই সময় দেখো এই বিন্দুতে আছে, এই পজিশনে আছে, মানে M1টা যখন এখানে পড়ে গেল রিফ্লেক্টারের ওপরে, সেই মুহূর্তে M2টা কোথায় আছে? সেই মুহূর্তে M2টা এখানে পৌঁছেছে কি না? পৌঁছায়নি, এটা এইখানে আছে, ভালো করে বোঝো, তাই না? তো এই পয়েন্টটার নাম দিচ্ছি, মনে করো আমরা দিচ্ছি, এটার নাম দিচ্ছি A, এই পয়েন্টটার নাম দিচ্ছি A, এই পয়েন্টটার নাম দিলাম C, পয়েন্টটার নাম দিলাম C, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গেল? সরি, কেমন? এই পয়েন্টটার আমরা নাম দিলাম C। দেখো এ যখন M1 যখন এতে পৌঁছে গেছে, M2টা তখন C অবধি এসছে, তার মানে এর এখনও অনেকটা পথ চলা বাকি আছে, ঠিক আছে? তো এই পয়েন্টটার নাম দিলাম আমরা D। তাই দেখো এই সময় এইটুকু রাস্তা মনে করছি এই মাধ্যমে আলোর বেগ মনে করছি লাইটের ভেলোসিটি V1, এই মাধ্যমে লাইটের বেগ ভেলোসিটি V1। তাহলে T সময়ে এটা কতটা রাস্তা যাবে? এটা মনে করছি এখান থেকে এখানে পৌঁছতে T সময় লাগে, তাহলে CD মানে বলতে পারি আমরা V1 ইন্টু T। সিডির দূরত্ব কত হবে? V1 ইন্টু T হবে। এবং দেখো এ তো এদিকে যাবে না, এ প্রতিফলন হয়ে এদিকে যাবে, এও কিন্তু এই সিডির সমান দূরত্বই অতিক্রম করবে, প্রতিফলন হওয়ার পরে সিডির সমান দূরত্বই অতিক্রম করবে, তাই না? দেখো মানে M2টা C থেকে ডিতে আসতে যে সময় লাগবে, সেই সময় এ কী হয়ে যাবে? রিফ্লেক্ট হয়ে যাবে, হয়ে এরকম কোনো একটা জায়গা দিয়ে যাবে। কোথাতে যাবে জানি না, এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে, আমি জানি না, কিন্তু তো আমি ধরে নিচ্ছি, মনে করছি এটা কোনো একটা দিক দিয়ে যাবে, কিন্তু এ কতটা যাবে সেটা জানি। সি থেকে ডিতে পৌঁছতে এও কিন্তু এই দূরত্বটা সমান দূরত্বই যাবে। অর্থাৎ আমরা যদি সিডির ইকুয়াল করে আমরা যদি এখান থেকে একটা বৃত্তচাপ কাটি, তাহলে আমরা এরকম একটা বৃত্তচাপ পাবো, এরকম একটা বৃত্তচাপ পাবো, বুঝে বলো, এরকম একটা বৃত্তচাপ পাবো, এরকম একটা বৃত্তচাপ পাবো আমরা, তাই না?
ঠান্ডা মাথায় ভাবো, এটা কি সিডি সমান করে আমরা এ বিন্দু থেকে একটা বৃত্তচাপটা আঁকলাম, সিডির ইকুয়াল করে এ থেকে আমরা একটা কী করলাম, এটা বৃত্তচাপ। কেন? এটা সিডির ইকুয়াল হলে এই দিক দিয়েও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, তাই কি না? আবার দেখো, এর যেখানে যাবে ডি বিন্দু, ডি পয়েন্ট থেকে আমরা এর ওপরে পারপেন্ডিকুলার টানতে পারবো। পারপেন্ডিকুলার টানলে কী হবে, এই ওয়েভ ফ্রন্ট পাবো, আর একটা ওয়েভ ফ্রন্ট ফিরে যাওয়ার সময় যে ওয়েভ ফ্রন্টটা হয়, অর্থাৎ এর এই ডি বিন্দু থেকে আমরা যদি একে যদি যুক্ত করে দিই এই যে বৃত্তচাপটা, তাহলে এর যে কোনো একটা বিন্দুতেই যাবে এটা। মানে তুমি কমন সেন্স কী বলে আমাদের, মনে করো একটা বৃত্তচাপ আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে তুমি যদি স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করো, এটা ট্যানজেন্ট হবে, হবে না তো? এটা ট্যানজেন্ট হবে না তো? ট্যানজেন্ট কোনটা হবে? এই যে এটা ট্যানজেন্ট হবে, এই যে এরকমভাবে একটা ট্যানজেন্ট যাবে, তাই না? একটাই ট্যানজেন্ট হবে পসিবল, কিন্তু দুটো হবে না পসিবল, তাই না? তো সেই জন্য আমরা যদি ডি পয়েন্ট থেকে এর উপর একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে কী পাবো? ডি পয়েন্ট থেকে দেখো, তুমি ড্র করো, দেখবে একটাই ট্যানজেন্ট পসিবল হবে। এই দেখো, একটাই ট্যানজেন্ট পসিবল হবে, তাই না? এটা হবে নতুন ওয়েভ ফ্রন্ট। তার মানে এ থেকে রিফ্লেক্ট হওয়ার পরে এ কোথা দিয়ে যাবে? এই পয়েন্ট দিয়ে যাবে। বোঝা গেল? এটার নাম দিচ্ছি, মনে করে এটা ডি, তো এটা ই নাম দিচ্ছি, এই পয়েন্টটার নাম দিচ্ছি সে ই। বোঝো ভালো করে, দেখো সিডি যতটা হবে এইও ততটা হবে, তাই না? সিডি ইকুয়াল টু এই হবে না? তার কারণ এই লাইটটা রিফ্লেক্ট হয়ে যত দূর যাবে, তো এই সি থেকে ডিতে আসতে যে সময়টা লাগবে সেই সময়তে এটা এ থেকে ইতে পৌঁছবে, তাই কি না? তাহলে পৌঁছানোর পরে এবার ডি থেকে কী হবে? ডি থেকে আবার এর সমান্তর প্যারালাল করে বেরিয়ে যাবে, প্যারালাল করে বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? আমাদের দুটো, একটাতে কাজ হচ্ছে না, আমাদের দুটো আঁকতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার চলে আসো, এবার আমাদের প্রতিফলনের সূত্র প্রমাণ করতে হবে, মানে আই ইকুয়াল টু আর প্রমাণ করতে হবে, তাই না? তো আমাদের কাজ হচ্ছে এখন দুটো আপাতন বিন্দুতে লম্ব টানা হচ্ছে আমাদের কাজ এখন। এই একটা, এই একটা, তাহলে এর মধ্যে আই কোনটা? আই হচ্ছে এইটা আই, ঠিক বলছি? এটা আই। আচ্ছা, আর কোনটা? আর হচ্ছে যেইটা আর, এখান থেকেও দেখাতে পারবো আমরা এটা থেকে আর দেখাচ্ছি, বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? বোঝাতে সুবিধা হবে। এবার মজার ব্যাপারটা দেখো, আমাদের কি 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 প্রুভ করতে হবে? কি আই ইকুয়াল টু আর প্রুভ করতে হবে, তাই তো? আই ইকুয়াল টু আর প্রুভ করতে হবে। এটা কি? এটা একটা তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তাহলে ওয়েভ ফ্রন্ট কী থাকে? এর সাথে সবসময় পারপেন্ডিকুলারে থাকে। কার সাথে? ওয়েভ ফ্রন্টটা পারপেন্ডিকুলারে থাকে, রের সাথে পারপেন্ডিকুলারে থাকে। এই যে এটা 90 ডিগ্রি, সেমভাবে এটাও 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি কিন্তু। আচ্ছা, এটা আবার 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি, তাহলে এটা এইটুকু হচ্ছে আমাদের 90 মাইনাস আই, এইটুকু হচ্ছে 90 মাইনাস আই, এটা হচ্ছে 90 মাইনাস আই। আচ্ছা, আবার এটা 90, এটা 90, তাহলে এই যে ভেতরের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে কি হচ্ছে? অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়াল টু হচ্ছে আই। আবার এটা আর, এটা আবার 90, তাহলে 90 মাইনাস আর, এটা আবার 90, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের আর। নিজে নিজে বোঝো, বুঝে যাবে, অসুবিধা হবে না। ই ডি এ, এটা হচ্ছে আর, ঠিক তো? এবার আমি যদি এই দুটো ট্রায়াঙ্গেলকে কম্প্যারিজন করি, কোন কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল এ সি ডি এবং ট্রায়াঙ্গেল এ ই ডি, এদের যদি কম্প্যারিজন করি, দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলে, এই দুটো ট্রায়াঙ্গেলে দুটো 90 ডিগ্রি আছে দুটো। এটা কমন আছে, এডি কমন আছে, এই দুটো 90 ডিগ্রি আছে। আর কে? এই যে সিডি ইকুয়াল টু এই আছে না, এই যতটা রাস্তা আসবে ও তো সেই সময় ততটা রাস্তায় যাবে। সিডি ইকুয়াল টু এই আছে, যে করা আছে অলরেডি, সিডি ইকুয়াল টু এই, তাহলে তিনটে, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? বলতে পারি আই ইকুয়াল টু আর। কেমন? তাহলে এখান থেকে আমরা প্রতিফলনের সূত্রটা প্রমাণ করতে পারি। তোমরা আর একটু লিখে নেবে প্রয়োজন পড়লে, আমি যেটা মুখে মুখে বললাম তোমরা এটা করে নেবে,
যে এই অ্যাঙ্গেলটা আই আছে, আবার এটা M1AC হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটার নাম দিয়ে দিলাম N, নাম দিয়ে দিলাম N1, নাম দিয়ে দিলাম এটার N1, এটার নাম দিয়ে দিলাম N2। তাহলে N1AC হচ্ছে 90 মাইনাস আই, আবার N1AD 90 ডিগ্রি, তার মানে CAD হচ্ছে আই। বোঝা গেল? এইভাবে আমরা প্রতিফলনের সূত্র প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো সেমভাবে আমরা এখন প্রতিসরণের সূত্রটাও প্রমাণ করে দেখাবো। প্রতিসরণের সূত্র প্রমাণ করার সময় আমাদের একটু মানে আগে যেমন একটা প্লেনেই হয়ে যাচ্ছিলো, এখন তো সেটা হবে না, এখন দুটো প্লেনে গল্প আসবে, সেটা একটু ভালো করে বুঝতে হবে। কঠিনের কিছু নেই, একদমই সোজা। তো একইভাবে মনে করছি আমরা দুটো আলোকরশ্মি আসছে, দুটো আলোকরশ্মি আসছে কেমন, এই একটা দিয়ে কেন কাজ হবে না আমি তোমাদের একটু আগেই বললাম যে একটা দিয়ে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে, সেই কারণে একটা দিয়ে কিন্তু হবে না। আমাদের ওয়েব ফ্রন্ট দিয়ে বোঝাতে হবে, কেমন? তাহলে দেখো এর থেকে আমি যদি এর উপর লম্বটা নিই, তাহলে এই আমাদের মোটামুটি ওয়েব ফ্রন্ট পেয়ে গেলাম এটা, ঠিক তো? এবার দেখো এটা আমাদের ফার্স্ট আপাতন হচ্ছে এখানে, তাহলে এখানে যদি আমরা একটা অভিলম্ব টানি, আবার এখানে যদি একটা অভিলম্ব টানি, তো ধরে নিচ্ছি এই উপরের মাধ্যমে লাইটের বেগ v1, নিচের মাধ্যমে লাইটের ভেলোসিটি v2। তো একইভাবে আমরা বলতেই পারি এটা i, এবং একইভাবে আগের বারের মতো বলতে পারি এটা i। কারো কোনো ডাউট থাকলে বলবে, এটা i হচ্ছে। সেমভাবে আমরা বলতে পারি এটা এখান দিয়ে বেরিয়ে যাবে, আর এই ব্যাপারটায় আসছি পরে, হ্যাঁ। দেখো এবার এরকম পড়ে গিয়ে আমরা যদি মনে করি যে এখানকার এটা μ1 প্রতিসরাঙ্ক μ1, এটার প্রতিসরাঙ্ক μ2, আর যদি মনে করি যে μ2টা গ্রেটার দ্যান μ1, তাহলে লাইটটা কী হবে, লাইটটা এরকম না গিয়ে এর দিকে চেপে আসবে, তাই তো? তাহলে এর দিকে চাপিয়ে আনি, এবার আমার প্রশ্ন হচ্ছে এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে এই পয়েন্ট দুটোর উপর ডিপেন্ড করবে। আবার আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। সিবি আসতে যদি টি টাইম লাগে, তার মানে আমরা বলতে পারি সিবি ইকুয়াল টু, লাইটটা সি থেকে বিতে ট্রাভেল করতে যদি টি টাইম লাগে, তাহলে আমরা বলতে পারি সিবি ইকুয়াল টু কত বলতে পারি, v1 ইন্টু টি বলতে পারি না? ইন দ্য মিন টাইম লাইটটা সি থেকে বিতে আসতে গেলে তো আবার থেকে কিছুটা এগিয়ে যাবে না? মনে করছি এ থেকে ডি অবধি আসলো, এ থেকে কত ডি অবধি আসলো, তাহলে এডি ইকুয়াল টু আমরা কত বলতে পারি, v2 ইন্টু টি বলতে পারি। এবার দেখো v2 লেস দ্যান v1, কেন? μ2টা গ্রেটার দ্যান μ1 ধরে নিয়েছি আমরা, μ2 গ্রেটার দ্যান μ1 ধরে নিয়েছি। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা ঘন ডেন্সার, এটা রেয়ার মিডিয়াম। তাহলে সেই জন্য কী হবে, এই ডিস্টেন্সটা কম হবে, সিবিটা যতটা হয়েছিল তার থেকে কিছুটা কম হবে। কম নিয়ে আমরা এখান থেকে কি করব, একইভাবে এখান থেকে একটা আগের বারের মতো কি কেটে নেব, একটা বৃত্তচাপ কেটে নেব, ঠিক আছে? একটা বৃত্তচাপ কেটে নেব। এই ডিস্টেন্সটা কত বলো? এই ডিস্টেন্সটা কিন্তু সিবির চেয়ে কম হতে হবে। কারণ কি,
এই ভি টুটা কম ভি ওয়ানের চেয়ে, সেই জন্য। তো সেমভাবে আবার কী করবো, আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো বি পয়েন্ট থেকে। বি পয়েন্ট থেকে যদি আমরা বি পয়েন্ট থেকে যদি কমন ট্যানজেন্ট এই পয়েন্টটা কানেক্ট করে দিই, তাহলে আমরা কী পাবো, আমরা কিন্তু পয়েন্টটা পেয়ে যাবো, ডি পয়েন্টটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, ডি পয়েন্টটা পেয়ে যাবো। বুঝতে পারছি এডিটা যে সিবির চেয়ে কম হচ্ছে সেটা বুঝতে পারছি, কারণও বুঝতে পারছি, লাইটের ভেলোসিটি এই মিডিয়ামে কম, সেই কারণে সেখান থেকে আমরা নতুন তরঙ্গমুখ পেয়ে গেলাম। সেমভাবে এখান থেকে আমাদের এর প্যারালালি এরকমভাবে বেরিয়ে যাবে। ঠিক তো? তাহলে দেখো, তাহলে আর কোনটা, এখন আর হচ্ছে এইটা, আর এটা 90, তাই 90 মাইনাস আর মানে এইটা আর। তো এবার যদি আমরা দুটো ট্রায়াঙ্গেল আবার কম্প্যারিজন করি, কোন দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ সি বি ট্রায়াঙ্গেল ACB এবং ট্রায়াঙ্গেল ABD, যদি আমরা কম্প্যারিজন করি এই দুটো কম্প্যারিজন করলে কি পাবো, এই কী লিখতে পারি বলো, এখানে থেকে ইকুয়াল কিছু নেই, কিন্তু ইকুয়াল ওইভাবে বলতে পারবো না, কারণ এই এসি আর বিডি ইকুয়াল না, এখানে সব আলাদা হয়ে গেছে, সেই জন্য এটা বলতে পারছি না। কিন্তু দুটো ট্রায়াঙ্গেলের যদি আমরা সাইন আই লিখি, ফার্স্ট ট্রায়াঙ্গেল থেকে যদি সাইন আই লিখি, সাইন আই মানে কি হবে, এটা 90 ডিগ্রি, এটা জানি আমরা, এটা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি, এই দুটো জিনিস জানি আমরা। তাহলে সাইন আই ইকুয়াল টু কত লিখতে পারবো বলো, সাইন আই ইকুয়াল টু আমরা লিখতে পারবো সিবি বাই এবি, তাই তো, লম্ব বাই অতিভুজ। সেমভাবে সাইন আর, আচ্ছা সিবি মানে কি, সিবি মানে হচ্ছে V1 ইন্টু টি, এবং একইভাবে আমরা যদি সাইন আর লিখি, সাইন আর কত হচ্ছে, সাইন আর হচ্ছে এডি বাই এবি। এডি মানে কত, এডি মানে হচ্ছে V2 ইন্টু টি বাই এবি। এবার আমাদের প্রতিসরণ মানে স্নেলস ল কী বলেছে, স্নেলস ল বলেছে সাইন আই বাই সাইন আর, যদি করি দেখো সব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কে, আলটিমেটলি পড়ে থাকছে V1 বাই V2, তাই না? তো V1 বাই V2 মানে আমরা জানি কি, μ2 বাই μ1। ওকে, তাহলে এখান থেকে আমাদের স্নেল সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল যে μ1 সাইন আর ইকুয়াল টু μ2 সাইন আই, μ2 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর। কেমন? এই হচ্ছে ঘটনা। আমরা μ2 গ্রেটার দেন μ1 ধরেছি জন্য কিন্তু V1 গ্রেটার দেন V2 হলো। কেমন? তো এখান থেকে স্নেলের সূত্র কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। তো আজকের ক্লাস এত অবধিই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আলোর ব্যতিচার মানে ইন্টারফারেন্স অফ লাইট এবং ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট খুব ভালো করে বুঝব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।